আগামী নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির পরামর্শ সিইসি নাসির উদ্দিনের। দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে শঙ্কা মির্জা ফখরুলের। মিলেমিশে ইসির রোডম্যাপকে এগিয়ে নেয়ার আহ্বান। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী সহ 16 জন কারাগারে সশস্ত্র কর্মসূচিতে দেশ অস্থির করে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ। রোহিঙ্গা শরণার্থীদের জোর করে তাড়িয়ে দিচ্ছে ভারত, ডুবিয়ে মারছে উত্তাল সাগরে, অভিযোগ জাতিসংঘের। বিজেপিকে দোষারোপ হিউম্যান রাইটসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনী কর্মকর্তাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় তারা এসব কথা বলেন। সিইসি বলেন, যোগাযোগে ব্যাঘাত ঘটলে নির্বাচনের সবকিছু ভুল পথে যাবে। আহ্বান জানান, নৈতিকতা ঠিক থাকে যেন সেদিকে খেয়াল রাখতে। আইন কানুনের বাইরে যাওয়া যাবে না। বলেন, আগে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু বর্তমানে এআই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো আরও নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। ভালো নির্বাচন না হলে শুধু কমিশনের দায় থাকবে না, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও নিতে হবে বলে মন্তব্য তার। হচ্ছে প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি, এইটা আপনারা এমফাসাইজ করবেন। নৈতিকতার মানটা যাতে ঠিক থাকে, মানে যাতে প্রফেশনালিজম এনশিওর হয়, নিউট্রালিটি এনশিওর হয়। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না। একদম 100% এটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এই ট্রেনিংটা যত মজবুত হবে, আমার সেই পুলিং পার্সোনাল থেকে শুরু করে নির্বাচনী কাজে যতজন লোক কাজ করবে তারা তত মজবুত হবে। দেশে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে বলে শঙ্কা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জানান, বিএনপি বাংলাদেশকে সফল রাষ্ট্র হিসেবে দেখতে চায়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে সৈয়দা ফাতেমা সালামের বই রক্তাক্ত জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 24 নিয়ে তত লেখা দেখা যাচ্ছে না। সরকার বিজ্ঞজনদের দায়িত্ব দিতে পারত, কিন্তু সেটি হয়নি। বিএনপি ক্ষমতায় এসে গেছে, কারো কারো এমন ভাবনা নিয়েও কথা বলেন তিনি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে, ফেইল্ড স্টেট হিসাবে নয়। গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো মিলেমিশে ইসির দেয়া রোডম্যাপকে এগিয়ে নিলে দেশের জন্য ভালো হবে। এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো, এই যে একটা হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে,
সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপিকেই জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন ঘোষিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপকে স্বাগত জানালেও এতে জন আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি। রোডম্যাপ ঘোষণাকে এবি পার্টি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণতন্ত্রের উত্তরণের জন্য ঘোষিত রোডম্যাপকে তার দল স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় না করে নির্বাচন কমিশন এই রোডম্যাপ ঘোষণা করেছে। আলোচনা করে রোডম্যাপটি ঘোষণা করলে আরও ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনী রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ ২৪টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হলেও ভোটার সচেতনতা এবং নির্বাচনী ব্যয়ভার প্রসঙ্গে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, তারা আশা করছিলেন নির্বাচনী প্রচারণার কিছু ব্যয় রাষ্ট্র বা নির্বাচন কমিশন বহন করবে, কিন্তু রোডম্যাপে তেমন কিছু দেখা যায়নি। কালো টাকার ছড়াছড়ি রোধে কমিশনের সুনির্দিষ্ট পদক্ষেপ অনুপস্থিত বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর শাহবাগ থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আবদুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম সহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনে বলা হয়, আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন। এছাড়া মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময় ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন করবে। উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলায় আরও ৭০-৮০ জনের নাম আছে। অলরেডি লতিফ সিদ্দিকে বলে ফেলেছেন এখানে জেডাই খান পান্নার সম্পৃক্ততা আছে। আরও অন্যান্যদের সাথে আমরা যখন রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব, তখন জেডাই খান পান্না সহ আরও অনেকের নামও উঠে আসবে। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে, এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে। এবার ভারতের বিরুদ্ধে রোহিঙ্গা শরণার্থীদের জোর করে তাড়িয়ে দেয়া আর উত্তাল সাগরে ডুবিয়ে মারার অভিযোগ উঠেছে। এই অভিযোগের সপক্ষে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ রাপোর্টিয়ার থমাস অ্যান্ড্রুস। ভারত থেকে রোহিঙ্গাদের অমানবিক বিতাড়নের জন্য আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ, শরণার্থী সংস্থা সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এই অপকর্মের জন্য ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপিকে দোষারোপ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এমন অভিযোগের যৌক্তিক কারণ এবং বিশ্বাসযোগ্য তথ্য আছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা থমাস অ্যান্ড্রুস। আলোচিত এই বিতরণের ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তরের সাথে বারবার যোগাযোগের পরও জবাব পাওয়া যায়নি বলে দাবি করেছে ব্রিটিশ এই গণমাধ্যম। দিল্লিতে আশ্রিত রোহিঙ্গা যুবক নুরুল আমিন বিবিসিকে জানিয়েছেন, সবশেষ গত ৯ মে তার ভাই কাইরুলের সাথে কথা হয়েছে। নুরুল আমিনের অভিযোগ, দিল্লি থেকে ধরে নিয়ে যাওয়া ৪০ জনের মধ্যে তার ভাই সহ পরিবারের ৪ সদস্য ছিল। তাদের হাত আর চোখ বেঁধে সমুদ্র উপকূলীয় একটি দ্বীপে নিয়ে নৌযানে তোলা হয়, পরে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। বাজারে বেশিরভাগ সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকা। বেড়েছে মুরগির দামও। ডিমের দাম কিছুটা কমলেও চড়া মাছের দাম। এদিকে হঠাৎ কেজিতে ২০ টাকা বেড়েছে মুসুর ডালের দাম। নিত্যপণ্যের উচ্চ মূল্যে বিরক্ত সাধারণ ক্রেতারা। শুভ মাহফুজের প্রতিবেদন। গেল মাসে বৃষ্টির অজুহাতে বেড়েছিল সবজির দাম, কিন্তু
এক মাসের বেশি সময় পার হলেও এখনও স্বস্তি মিলছে না দামে। দুই একটি বাদে বেশিরভাগ সবজিরই দাম ৮০ থেকে ১০০ টাকার উপরে। ধুন্দুল হচ্ছে ৮০-৯০, পটল ৮০ টাকা, কাঁকড় হচ্ছে ১০০ টাকা। লাগামের মধ্যে না থাকায় সবজি কিনতে এসে হতাশ ক্রেতারা, ক্ষোভ প্রকাশও করেন অনেকে। জিনিসপত্রের দাম এত ঊর্ধ্বগতি, এরকম আর হয় না। আমরা আছি বড় কষ্টে আছি। আমাদের মতো মানুষ এখন বাজারে আসে না আসাই ভালো, না খেয়ে মরে থাকা ভালো। সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের ধারে পাশেও নেই ইলিশ। ইলিশ মাছ আজকে ১ কেজিটা বিক্রি করতেছি ২৩০০ থেকে ২৪০০। আর মিডল ক্লাসের জন্য মাছ কিনে খেতে অনেক কষ্ট হয়ে যাবে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার ১৭০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা। ব্রয়লার মুরগিটা বেচতেছি ১৭০-৭৫ টাকা, দেশি মুরগিটা বেচতেছি আপনার ৫৭০-৮০ টাকা। এদিকে হঠাৎ করে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে মসুর ডালের দাম। দাম বাড়ার কারণ জানা নেই খুচরা ব্যবসায়ীদের। ১৪০ টাকা কিনা করতো, ৪৫ টাকা বেচতাম, এখন ১৫০ টাকা কিনা আবার ১৫৫ টাকা বিক্রি করি। অন্যদিকে কিছুটা স্বস্তি মিলছে ডিমের দামে। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩০ টাকা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পরমাণু সমঝোতা প্রক্রিয়া ব্যর্থ হওয়ার অজুহাতে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ইউরোপীয় জোটের ৩ প্রতিনিধি, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। একে বেআইনি উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান আর রাশিয়া। ইউরোপের ত্রিশক্তির হুমকির জবাবে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেছেন, হুট করে পুরনো তরিকায় ফেরা সম্পূর্ণ বেআইনি। একে কূটনৈতিক সমাধানের প্রক্রিয়া ভণ্ডুলের অপচেষ্টা উল্লেখ করে আরাকচি বলেছেন, মাথা নত করবে না তেহরান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সাথে ফোন আলাপে এই প্রক্রিয়া থামাতে বলেছেন আরাকচি। ফোন আলাপ হয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের প্রতিনিধিদের সাথেও। এর আগে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ৩০ দিনব্যাপী প্রক্রিয়া শুরুর জন্য সতর্ক করে বিবৃতি দিয়েছে ইউরোপের ৩ দেশ। একে অনৈতিক বলেছেন জাতিসংঘে রাশিয়ার সহকারী প্রতিনিধি দিমিত্রি পলিয়ান্সকি। পরমাণু সমঝোতা প্রক্রিয়া জোরদারের তাগিদ দিয়ে একটি খসড়া প্রস্তাবনা তৈরি করেছে ইরান ও রাশিয়া, যা তোলা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে। এই বছরের জুনে ইসরায়েল ইরান ১২ দিনের পাল্টাপাল্টি হামলার জেরে ওয়াশিংটন তেহরান ৬ষ্ঠ ধাপের পরমাণু আলোচনা থেমে যায়। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র আর ইউরোপের প্রভাবশালী দেশগুলোর সাথে ইরানের পরমাণু চুক্তি হলেও ২০১৮ সালে তা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাকসু নির্বাচনে চতুর্থ দিনের প্রচার প্রচারণা চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? যেবা আপনি জানেন যে ডাকসু নির্বাচনের যে প্রচার সেটির আজকে চতুর্থ দিন, এবং আজকেও আমরা দেখেছি যে সকাল থেকে যারা ডাকসু নির্বাচনের প্রার্থী রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে তাদের ভোট চাইছেন, এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যে সকল প্যানেলের প্রার্থী রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। এবং আজকে যেহেতু জুমার নামাজ ছিল, জুমার নামাজের সময় যেটি আমরা লক্ষ্য করেছি, যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে যারা ভিপি প্রার্থী রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন হলগুলোর যেই মসজিদগুলো রয়েছে সেখানে তারা নামাজে অংশগ্রহণ করেছেন, এবং সেখানে তারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে তাদের মত বিনিময় করেছেন, তাদের যারা ভোট সেটি তারা চেয়েছেন। এবং পরবর্তীতে নামাজের পরেও আমরা দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন আশেপাশে যে হলগুলো সেখানে তারা ছড়িয়ে পড়েছেন প্রচার চালানোর জন্য। এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন, বিশেষ করে ছাত্রদল মনোনীত যেসব প্যানেল আছে সেই প্যানেল থেকে যে অভিযোগটি যেটি তারা বলছেন যে আসলে ডাকসু নির্বাচনকে সামনে রেখে আসলে সেনাবাহিনী মোতায়েনের মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি, এবং সেনাবাহিনী মোতায়েন করলে সেটি আসলে এক ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। সাধারণ শিক্ষার্থীরা তারা আতঙ্কিত হয়ে পড়তে পারেন, এবং সেক্ষেত্রে আসলে যে ভোটদানের হার সেটি কমে যেতে পারে। এবং অন্যান্য প্রার্থীদের কাছ থেকেও কিন্তু এই ধরনের একটি অভিযোগ রয়েছে যে আসলে ভোট প্রদানের হার কমে যেতে পারে, এবং সেই জন্য কিন্তু আসলে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর যে দাবি সেটি কিন্তু তারা করছেন, এবং আজকেও কিন্তু একই ধরনের দাবি তারা জানিয়েছেন। এবং সব মিলিয়ে যেটি বলা যায় যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিন্তু এখন এক ধরনের নির্বাচনী আমেজ, নির্বাচনী হাওয়া বইছে। যেবা, ধন্যবাদ নাবিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আগামী নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির পরামর্শ সিইসি নাসির উদ্দিনের। দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে, শঙ্কা মির্জা ফখরুলের। মিলেমিশে ইসির রোডম্যাপকে এগিয়ে নেয়ার আহ্বান।
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী সহ 16 জন কারাগারে, সশস্ত্র কর্মসূচিতে দেশ অস্থির করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ। রোহিঙ্গা শরণার্থীদের জোর করে তাড়িয়ে দিচ্ছে ভারত, ডুবিয়ে মারছে উত্তাল সাগরে, অভিযোগ জাতিসংঘের, বিজেপিকে দোষারোপ হিউম্যান রাইটসের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।